আচ্ছা, অঙ্কটা কি করতে পেরেছো? জি মিস। বুঝতে পেরেছো অঙ্কটা? মানে এখানে আমাদের অঙ্কটা যেটা নতুন আমরা ছিল, বুঝতে পারিনি। করছি বাট শিওর না। ওকে, না আমি তো আজকে দেখিয়ে দিব তোমাদের যেটা হয়। আজকে অবশ্য পারবো না, এই উইকে আমি দেখে দিব। তো যেটা হচ্ছে তোমাদের অঙ্কটাতে যেটা ছিল, আগে যেমন ছিল যে প্রাইমারিটা বেস ধরেছে, তাই না? কিন্তু এই অঙ্কটাতে যে ছিল বেস টোটালি নতুন, প্রাইমারিরও বেস না, সেকেন্ডারিরও বেস না, টার্সিয়ারিরও বেস না। সো ওইভাবে অঙ্কটা করতে হবে। আচ্ছা, আজকে দেখবো, দেখে ওই অঙ্কটাই মোটামুটি সবচেয়ে জটিল লাগছে, তাই না? এছাড়া তো আর বাকি অঙ্কগুলো তো তোমরা মোটামুটি ভালো বুঝেছোই, তাই না? ভোল্টেজ দেওয়া আছে, ওই ভোল্টেজের রেসপেক্টে সবগুলোকে কনভার্ট করতে হবে না নতুন রাইট, লোডে? রাইট। হ্যাঁ, ভেরি গুড। পাওয়ার এবং বেস দুইটার রেসপেক্টই পুরাটা এখন চেঞ্জ হয়ে যাবে। ধরতে পেরেছো তো তাহলে ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে আসো আজকে ক্লাসটা স্টার্ট করি। এবং আজকে, আচ্ছা, আমাদের আজকে চ্যাপ্টার 2 শুরু হচ্ছে, যেটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার এন্ড লোড ফ্লো স্টাডি। হ্যাঁ, তো এটা দেখার আগে একটু আমরা দেখে নিব যে পাওয়ার সিস্টেম স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি দেখতে কি রকম। এরকম না? এখানে দেখো একটা পাওয়ার প্ল্যান্ট আছে, আমরা জানি স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে, এই যে আমাদের সাপোর্টিং টাওয়ারের মাধ্যমে ট্রান্সমিশন হচ্ছে, দেন আবার একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকছে, তারপর সাব ট্রান্সমিশন সিস্টেমে যাচ্ছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে, ইন্ডাস্ট্রি আছে, লোডস আছে, তাই না? তো আমাদের কথা হচ্ছে আসলে আমাদের এই পাওয়ার সিস্টেমের স্ট্রাকচারটা এমন ভাবে করা হয় যাতে এই যে জেনারেশন থেকে আমাদের যেই পাওয়ারটা প্রডিউস হচ্ছে সেটা যাতে সুন্দর মতো কি করতে পারে, ফ্লো করে কার পর্যন্ত, ইন্ডাস্ট্রি এবং বাসাবাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে, তাই না? এটাই তো আমাদের টার্গেট, মেইন টার্গেটটা তো তাই। তো দেখা গিয়েছে যে এই যে তোমার পাওয়ার প্ল্যান্ট থেকে এই যে আমাদের বাসাবাড়ি পর্যন্ত আসার সিস্টেমটা দেখতে মনে হয় অনেক ইজি, বাট কিন্তু এর মধ্যে দেখা যায় অনেক কিছু তোমাকে কি করতে হয়, চিন্তা করতে হয়। কেন? মাঝখানে আমাদের কিছু প্রোটেকশন দিতে হয়। মনে করো হঠাৎ করে এই ট্রান্সমিশন লাইনে এই তারটা খুলে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। হ্যাঁ, তো দেখা যায় যে প্যারালাল ফিডার যেটাকে বলে, এইটা আর এইটা দুইজন দুইটা লাইন ডিস্ট্রিবিউট করে নিচ্ছিল, এখন হুট করে একজন পড়ে গেল, তাহলে একজনের উপরে ভারটা বেশি পড়ে যাবে না, তাই না? জি ম্যাম। তো তুমি যখনই একটা পাওয়ার সিস্টেম ডিজাইন করবা, তোমার মাথায় কিন্তু অনেক কিছু থাকতে হবে। যে তোমার মাথায় থাকতে হবে যে ম্যাক্সিমাম কতটুকু আমি ওকে কি করতে পারি, ডিস্টার্ব দিলে ওই সিস্টেমটা স্টেবল থাকবে। মেইন কাজ তো আমাদের স্টেবল থাকা এবং কি আমাদের নন স্টপ পাওয়ারটা পাওয়া, এটাই তো আমাদের টার্গেট, তাই না? তো এই যে পাওয়ার সিস্টেমের যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটার একটা ফ্লো আছে, সেটাই অ্যাকচুয়ালি আমরা বলছি পাওয়ার ফ্লো, ঠিক আছে? তো আসো দেখি পাওয়ার ফ্লোর মধ্যে কি কি অ্যাকচুয়ালি পড়ে, অবজেক্টিভটা কি। এই যে আমি বলছি যে অবজেক্টিভ অফ লোড ফ্লো স্টাডি, কেন আমি লোড ফ্লো স্টাডিটা কেন পড়বো, পড়ার কারণটা কি? আসো দেখি প্রথম কারণ কি বলে। প্রথম কারণটা বলতেছে টু ক্যালকুলেট দ্য ভোল্টেজ অফ অল বাস বার্স অফ দ্য পাওয়ার সিস্টেম। আচ্ছা, বাসবার গুলোর ভোল্টেজটা স্টেবল রাখা খুবই ইম্পর্টেন্ট। কেন? আমরা বারবার বলি না যে এই যে ভোল্টেজ ফ্লাকচুয়েট করলে আমাদের সিস্টেমের ক্ষতি হবে, ভোল্টেজটা আপ ডাউন করলে, কারেন্টের আপ ডাউনের কারণে কি আমাদের ইকুইপমেন্ট গুলো নষ্ট হয়ে যায়। কারো বাসায় এমন হয়নি অনেক সময় ভোল্টেজের স্পাইকের কারণে মোবাইলের চার্জার নষ্ট হয়ে যায়? ম্যাক্সিমাম যেটা হয়, হয় না? তো এই যে প্রবলেম গুলা, সো এটার জন্য তো তোমাকে প্রত্যেকটা বাসবারের কি করতে হবে, ভোল্টেজটাকে ফিক্সড রাখতে হবে। সো এটার জন্য সবার আগে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, সেকেন্ড যেটা, ক্যালকুলেট পাওয়ার ফ্লো থ্রু ইচ ব্রাঞ্চ পাওয়ার সিস্টেম। মানে কি, প্রতিটা পাওয়ার সিস্টেমের আমাদেরকে পাওয়ার ফ্লো যেটা হচ্ছে সেটা দেখতে হবে। অ্যাকচুয়ালি জেনারেটর থেকে কতটুকু পাওয়ার দিচ্ছে এবং আমরা লোডে কতটুকু পাওয়ার নিচ্ছি, এবং সব সময় জেনারেশন পাওয়ার এবং লোড পাওয়ার অবশ্যই সমান হতে হবে, না হলে সিস্টেমটা কি হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে। ঠিক আছে? মানে তুমি জেনারেশন অনেক বেশি করেই রাখলা, লোড নাই, তাহলেও কিন্তু সিস্টেমটা আনস্টেবল। আবার মনে করো জেনারেশনই খুবই কম, এই তুলনায় লোড বেশি, তাহলেও সিস্টেমটা কি হবে, আনস্টেবলই হবে। ঠিক আছে? তো এখন আমরা একটু পরে দেখব যে আসলে জেনারেশন বেশি হলে সমস্যা কি বা লোড বেশি হলে সমস্যা কি। হ্যাঁ,
আরেকটা বলেছে যে টু ক্যালকুলেট দ্য স্ল্যাক বাস পাওয়ার। আচ্ছা, স্ল্যাক বাসটা কি? স্ল্যাক বাসটা আমরা একটু পরে দেখব। আজকে আমরা বাসের ডেফিনিশন গুলো দেখবো যে কোন কোন বাসটার আসলে কি কি নাম। আচ্ছা, তারপরে দেখি সিগনিফিকেন্স আর ইউজফুলনেস আর অ্যাপ্লিকেশনটা কি আমাদের। আচ্ছা, তো এটা কি করে? ইট প্রোভাইড স্টার্টিং কন্ডিশন ফর ট্রানজিয়েন্ট স্টেবিলিটি অ্যান্ড ফল্ট লেভেল। আচ্ছা, তোমরা কিন্তু ট্রানজিয়েন্ট স্টেবিলিটি অনেক নাম শুনেছো, কিন্তু এখন পর্যন্ত কি দেখতে পেরেছো যে আসলে ট্রানজিয়েন্ট স্টেবিলিটিটা কি, তাই না? ফল্টেরও নাম শুনেছো, কিন্তু দেখোনি কিন্তু ফল্টটা কি। আজকে দেখব। আচ্ছা, এখানে বলেছে ইট ইজ এসেনশিয়াল ইন দ্য ডিজাইন অ্যান্ড ইফিশিয়েন্ট অ্যান্ড সাকসেসফুল অপারেশন অফ এ পাওয়ার সিস্টেম। তুমি একটু যদি লোড ফ্লো না জানো, তুমি কখনোই একটা সিস্টেমের একটা ইফিশিয়েন্ট এবং সাকসেসফুল অপারেশন সিস্টেমটার জন্য ডিজাইন করতে পারবা না। হ্যাঁ, তো কিভাবে পারবো না, আজকে আমরা একটা টোটাল একটা এক্সাম্পল দিয়ে সিমুলেশন দিয়ে দেখবো। জাস্ট তুমি পয়েন্টগুলো খেয়াল রাখো। কি বলেছে? ইট অ্যাসিস্ট টু হ্যাভ হাই স্পিড অ্যানালিটিক্যাল টেকনিক which incorporate automatic control feature for on and off and online application। মানে কি? তুমি এই যে আমরা যে এখন যে কোনো একটা সিস্টেমের সাথে বলি না যে একটা স্ট্যাটকম লাগাই দিব বা একটা ব্যাটারি লাগাই দিব, অথবা মনে করো তোমার বাসা বাড়িতে সোলার লাগাবা। এখন এগুলো কি র্যান্ডম টেকনিক? র্যান্ডমলি তুমি বসায় দিতে পারো? র্যান্ডম কিন্তু তুমি বসায় দিতে পারবা না। কারণ তোমার মনে করো দিনের বেলায় সোলার আসে, রাতের বেলায় তো সোলার আসে না, আসে? তাহলে তুমি যদি কোনো একটা ইকুইপমেন্ট মনে করো যে আমি ডিজাইন করলাম যে না, আমার এই ইকুইপমেন্টটা দিনে চলবে বা রাতে চলবে, কিন্তু তুমি সোলারের সাপোর্ট পাচ্ছ দিনে। এখন তুমি যদি বলে দাও যে না, যেহেতু আমি দিনে সোলারের সাপোর্ট পাচ্ছি, সুতরাং তুমি দিনের বেলায় এই থেকে এই টাইম পর্যন্ত তুমি তোমার ইকুইপমেন্ট গুলা চালাও, রাতে তুমি চালাও না, তাহলে তুমি কি করতে পারবা? তোমার তো তুমি টাকাও সেভ করতে পারবা। হ্যাঁ, যেমন অস্ট্রেলিয়াতে একটা সিস্টেম আছে। অস্ট্রেলিয়াতে করে কি, ওদের ধরো বাসায় বাড়িতে তো সোলার লাগায় ফেলে, এবং ওদের তো স্মার্ট গ্রিড, মানে তোমার ধরো বাই দুই দিক থেকেই পাওয়ার ফ্লো হয়। মানে আমাদের বাংলাদেশে কি আমরা কি করতে পারি? শুধু পাওয়ার নেই, আমাদের কি পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে? আমরা কি মেইন গ্রিডে কোনো সাপ্লাই দিতে পারি? না ম্যাম। পারি না কিন্তু। কিন্তু সব উন্নত দেশে যেগুলো হয়, যে ওরা কি করে, গ্রিডের সাথে কানেক্টেডও থাকে, আবার গ্রিডের থেকে যেমন পাওয়ার নেয়, ওরা কিন্তু গ্রিডে পাওয়ারও দিতে পারে। এই যে সোলার বলছি, সোলার ওরা প্রডিউস করছে, ঠিক আছে, নিজেদের বাসা বাড়িতে সোলার করছে। এখন সোলারে যদি তাদের প্রতিটা ইকুইপমেন্টের চাহিদা পূরণ হয়ে যায়, তাহলে তো ওর মেইন গ্রিড থেকে নেওয়ার দরকার নাই, আছে? আর ওর সোলারটা যদি দেখে ওর বাসা বাড়িতে দিয়েও যদি বেশি হয়ে যায়, তাহলে তো ডেফিনেটলি ও কি করতে পারবে, গ্রিডের সাথে কানেক্টেড করে দিতে পারবে, তাই না? কিন্তু সোলারে একটা প্রবলেম আছে। সোলারটা হচ্ছে তোমার ডিসি পাওয়ারটা দিচ্ছে, এবং এটা কিন্তু ইনার্শিয়ালেস, তাই না? সোলারটা কিন্তু ইনার্শিয়ালেস, কিন্তু আমরা যে পাওয়ার প্ল্যান্ট গুলোতে যে ডিজেল পাওয়ার ইউজ করি, প্রত্যেকটারই কি আছে? রোটর এবং ইয়ে আছে না? জেনারেটর গুলো কি করে? রোটারি ইয়ে আছে তো, পার্টস আছে তো, জানি তো, মেশিন পরে আসছি। ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে কার উপরে? রিঅ্যাক্টিভ রিয়েল পাওয়ার। ফ্রিকোয়েন্সিটা রিয়েল এর উপরে, আর ভোল্টেজটা রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ। এই যে ফ্রিকোয়েন্সি বলছি, ফ্রিকোয়েন্সিটা আসলে এখানে কোথায়? রোটারি মেশিনটা কোথায় আমাদের সিস্টেমে? রোটারি কিছু না থাকলে তো ফ্রিকোয়েন্সি পাবা না, পাবা? ম্যাম। জেনারেটর। আচ্ছা, তো এখানে বলেছে লোড ফ্লো এর জন্য, এখানে এই কথাগুলো দেখবা যে যেহেতু আমাদের পাওয়ার সিস্টেমে জেনারেটর আছে, ট্রান্সমিশন আছে, ডিস্ট্রিবিউশন সার্কিট আছে, সো এখানে পাওয়ার এবং ভোল্টেজটাকে কি করতে হবে? ডিটারমাইন the determination of distribution of power and voltage in an integrated power supply system consisting of key generator, transmission and distribution circuit and loads is an essential requirement in the design and operation of such system, তাই না? তো সিস্টেমের ভোল্টেজ এবং পাওয়ারটা আমাদের কি করতে হবে? জানতে হচ্ছে। আচ্ছা, এই যে বলছি লোড প্রেডিক্ট করতে পারি, অথবা ভবিষ্যতে কতটুকু তুমি লোড এখানে দিতে পারছো, সেগুলো স্টাডির জন্য আমাদের কি দরকার? লোড ফ্লো স্টাডি গুলো দরকার। দেখবা কথাগুলো একই, কিন্তু এগুলো হচ্ছে নোটে দেয়া। এগুলো একটু দেখবা রিডিং পড়ে, একই কথা, হ্যাঁ একই কথা, কিন্তু বিভিন্ন আঙ্গিকে বলা হয়েছে। আচ্ছা, এখন এখানে একটু দেখি আমরা। লোড ফ্লো করার আগে মনে করো তুমি একটা বাস ডাটা জানো, লাইন ডাটা জানো, জেনারেটর আর লোডের ডাটা জানো, ঠিক আছে? কিন্তু তুমি যখন এই লোড ফ্লো করে নিচ্ছ, তখনই তুমি সিস্টেমের জন্য কি কি জানতে পারতেছো?
ভোল্টেজের ম্যাগনিটিউড জানবা, ভোল্টেজের অ্যাঙ্গেল জানবা, রিয়েল এবং রিঅ্যাক্টিভ পাওয়ার জানবা, কারেন্টের ফ্লো কোথা থেকে কোথায় হচ্ছে সেটা জানবা, অ্যাজ ওয়েল অ্যাজ কি জানবা তুমি, কারেন্টের ফ্লো যদি জানো, ভোল্টেজের ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল যদি জানো, তাহলে এখান থেকে কি তুমি পাওয়ারের ফ্লোটাও জানা তোমার পক্ষে সম্ভব, পাওয়ারটা অ্যাকচুয়ালি কোন দিক থেকে কোন দিকে যাবে সম্ভব, এবং পাওয়ার লস কত হচ্ছে সেটাও তুমি জানতে পারবা। তার মানে দেখো, তুমি একটা সিস্টেম দাঁড় করাইলা, সিস্টেমটা তখনই তুমি সিস্টেমের টোটাল জিনিসটা জানবা যখনই তুমি কি করতে পারবা, একটা লোড ফ্লো করতে পারবা। ক্লিয়ার আমার কথা? তার মানে আননোন প্যারামিটার গুলো টোটাল একটা ফ্লো এর জানাটাই হচ্ছে আমাদের কি, লোড ফ্লো স্টাডি। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমরা বলছি যে পাওয়ার সিস্টেমকে আমাদের স্টেবল রাখার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকে, রোটর অ্যাঙ্গেল স্টেবিলিটি, ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি, ভোল্টেজ স্টেবিলিটি, মানে এই তিনটা স্টেবিলিটি আমাদের সাধারণত স্টাডি করা হয়। হ্যাঁ, এবং এই স্টেবিলিটিটা আমরা ডিটেল চ্যাপ্টার 5-এ কিন্তু আরো ডিটেল পড়বো। তো চ্যাপ্টার 1 আর 2 যেটা, সেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা ওভারভিউ দেয়া যে আমরা চ্যাপ্টার 3, 4 আর 5-এ কি পড়বো। হ্যাঁ, তো একটা দেখো, এই যে আমরা বারবার বলছি যে ট্রানজিয়েন্ট পিরিয়ড, স্টেডি স্টেট পিরিয়ড, সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, এগুলো আসলে কি? আচ্ছা, তোমরা টাইমারের নাম শুনেছো বা রিলের নাম শুনেছো? তুমি দেখো এসিতে যখনই স্টার্টিং শুরু হয় তখনই ওদের দেখো স্টার্টিং যে 2 থেকে আড়াই সাইকেল, এটা কি 1 সাইকেল, 2 সাইকেল, আর এটা আড়াই বলতে পারো তুমি। হ্যাঁ, প্রথম আড়াই সাইকেল একটু হিউজ একটা কি করে, কারেন্টটা ফ্লো করায়। দেখো টাইমের রেসপেক্টে প্রথম আড়াই সাইকেলের মোটামুটি একটু কারেন্টটা বেশি হয়, কিন্তু এই যে বেশি কারেন্টটা, এটা কিন্তু তোমার ইকুইপমেন্টের জন্য কি ক্ষতিদায়ক। এটা কিন্তু এই এত হিউজ কারেন্ট হয়তো তোমার সিস্টেমের রেটিং এর থেকে বেশি হয়। সুতরাং তোমার যে কোনো মেশিন তুমি যদি মানে বানাতে চাও বা মোটর বানাতে চাও, তো প্রথমেই তোমাকে কিন্তু এই এনভেলপের এই সাব ট্রানজিয়েন্টটা মাথায় রাখতে হবে। তারপরে আসো ট্রানজিয়েন্ট এনভেলপ, যেটা কি সাব ট্রানজিয়েন্টের থেকে ভ্যালুটা, কারেন্টের ভ্যালুটা কিন্তু কমে, আস্তে আস্তে গিয়ে ও কি করে একটা স্টেডি স্টেট এনভেলপে পৌঁছায় যায়, মানে আমাদের যেটা টলারেট লিমিট সেটার মধ্যে কি করে কারেন্টটা চলে আসে। এটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। জিনিসটা কি বলো? জিনিসটা হচ্ছে কোনো কারণে তোমার সিস্টেমে কোনো একটা ফল্ট হলো, হিউজ পরিমাণের কারেন্টটা কি করে, কারেন্ট ফ্লো করতে থাকে। কেন কারেন্ট ফ্লো করে এগুলো আমরা দেখব, যে কোনো কারণে হঠাৎ করে আমাদের আরটা কমে গেল বা এক্সটা কমে গেল, তাহলে এক্স যদি কমে যায়, ভি বাই এক্সটা যদি কমে যায়, তাহলে কারেন্টের ভ্যালুটা কি হয়ে যাবে, বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। মনে করো এটা একটা ভোল্টেজ সোর্স, ঠিক আছে, এখন এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে মনে করো সিরিজে। হ্যাঁ, এখন হুট করে মনে করো এখান থেকে তারটা খুলে এই গ্রাউন্ডের সাথে লেগে গেল, তাহলে এখানের কারেন্ট আই যেটা, আর পরবর্তী যে কারেন্টটা আই প্রাইম, দুইটা কারেন্টের মধ্যে কার ভ্যালুটা বেশি হওয়া উচিত? আই প্রাইম। আই প্রাইমের ভ্যালুটা বেশি হওয়া উচিত। কেন? কারণ এই আর গুলো পরবর্তীতে আর কি করবে না, থাকবে না। বুঝতে পারছো? হ্যাঁ, গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে, সুতরাং কি হয়ে যাচ্ছে, আমাদের কারেন্টের ভ্যালুটা অনেক হচ্ছে কি বেড়ে যাচ্ছে। বুঝা গেল? আচ্ছা, এখন আসি পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের যে ফাংশন গুলা, এখানে কিছু কথাবার্তা আছে। হ্যাঁ, আমি আজকে ভিডিওটা দিব, তোমরা কি করবা, এই কথাগুলো পড়বা, দেখবা সেম কথাই, কিন্তু নেক্সট দিন আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করব যে এই কথাগুলো আসলে কি বলছে, যে লোড আমি বাড়াচ্ছি কমাচ্ছি, বা স্টাডি ইফেক্ট গুলো কেন হচ্ছে, নেটওয়ার্কিং জিনিসটা কি, ইকুইপমেন্ট কনফিগারেশন কি, এগুলো তোমরা পড়বা, রিডিং পড়বা। হ্যাঁ, রিডিং পড়ে নেক্সট ক্লাসে আমরা ডিসকাশন করব। ঠিক আছে? তো এখন তোমাদেরকে কেন আমি এটা বলছি, যে আসলে আমাদের বাসগুলো কি কি, হ্যাঁ, একটু দেখে রাখো। There are 4 variables that are associated with each bus. প্রতিটা বাসে, শোনো এখন থেকে যেগুলো বলছি মনে করবা, এগুলো এখন থেকে আমাদের মাথায় রাখতে হবে, মাথার বাইরে দেয়া যাবে না। ঠিক আছে? আসো দেখি কি কি বলেছে। যে 4টা ভ্যারিয়েবলস আছে, হ্যাঁ, বাসের মধ্যে কি কি, বাসগুলোতে কি কি ভ্যারিয়েবল আছে? পি, পি মানে কি? রিয়েল পাওয়ার ম্যাম। কিউ মানে কি?
রিঅ্যাক্টিভ পাওয়ার, ভি মানে কি? ভোল্টেজ। টার্মিনালের ভোল্টেজ। আর ডেল্টা মানে কি? অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেল। ভেরি গুড। তার মানে এই চারটা ভ্যারিয়েবল আছে, ঠিক আছে? আচ্ছা, কি বলেছে? ইন এ পাওয়ার ফ্লো স্টাডি 2 of the 4 variables are defined and the other 2 are unknown. মানে এই চারটা ভ্যারিয়েবলের মধ্যে সবসময় দেখবা দুইটা নন থাকবে, দুইটা আননোন থাকবে। এইটার উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমরা বাসগুলোর নাম দিব। কেন নোন থাকবে, কেন আননোন থাকবে, এই প্রশ্নটা একটু পরে কিন্তু আমাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে? That's why we have the same number of equations as the number of unknown. এই তার মানে এই চারটা আননোন থাকলে চারটা ইকুয়েশন, দুইটা আননোন থাকলে দুইটা ইকুয়েশন। আচ্ছা, so the known and unknown variables depend on the type of bus. এটা একটু আগে যেটা বললাম। আচ্ছা, লোড বাস, জেনারেটর বাস, আরেকটা হচ্ছে স্ল্যাক বাস বা সুইং বাস, ঠিক আছে? আচ্ছা, লোড বাসটা কি বলেছে? লোড বাস যখনই বলবো তখন বাসের ক্ষেত্রে কি কি নোন থাকবে, কি কি আননোন থাকবে, তোমাদের কি মনে হয়? লোড বাসকে বলা হচ্ছে পিকিউ বাস। তাহলে বলো তো কি কি নোন থাকার কথা আর কি কি আননোন থাকার কথা? পিকিউ নোন। ভেরি গুড। আর আননোন? ভি আর ডেল। ভি আর ডেল। ভেরি গুড। তাহলে কি বলেছে? এ বাস at which the real and reactive power are specified and for which the bus voltage will be calculated. All buses having no generators are load buses. যেখানে কোনো জেনারেটর থাকবে না, তার মানে সেখানে কি থাকবে? সেখানে কি থাকবে? সব লোড থাকবে। সো সেটাকে আমরা কি বলবো? লোড বাস বা পিকিউ বাস। এবং লোড বাস বা পিকিউ বাসে আননোন থাকবে কে? ভি এবং ডেল্টা। আর নোন থাকবে কে? পি আর কিউ। ওকে, কথা আমার ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, সেকেন্ড টাইপটা কি হবে? পিভি বাস। পিভি বাস বলতে জেনারেটর বাস। দেখি জেনারেটর বাস কি বলেছে। বলেছে এ বাস at which the magnitude of the voltage is defined. তার মানে পি আর ভি দেয়া। পিভি বাস যেটা জেনারেটর বলছি, ভোল্টেজটা কি করা? ডিফাইন্ড and is kept constant by adjusting the field current of a synchronous generator. ঠিক আছে? এটা সিনক্রোনাস জেনারেটরের মাধ্যমে আমি আমাদের কি ভিটাকে ডিফাইন করতে পারছি, তাই তো? আচ্ছা, we also assign real power generation for each generator according to the economic dispatch. তার মানে এখানে নোনটাও কি হচ্ছে? নোনটা কি হচ্ছে? পি না ভি? ঘুমায় যাচ্ছ? পিভি দুইটাই না ম্যাডাম? পিভি দুইটাই নোন। আর আননোন তাহলে কি? কিউ আর কিউ আর কিউ ডেল। আর ডেল্টা। স্ল্যাক বাসটা কাকে বলে? এই স্পেশাল জেনারেটর বাস সার্ভিং অ্যাজ দ্য রেফারেন্স বাস। শোনো, আমরা নরমালি কি করি যে একটা আমাদের বাস সবসময় রেফারেন্স থাকে না? নোড অ্যানালাইসিস করেছি না আমরা বাচ্চাকালে 1-2 তে? এবার দেখবা নোড অ্যানালাইসিসটা আসলে কেন দরকার হয়। হ্যাঁ, যে কোনো যে পাওয়ার ফ্লো এর জন্য যখনই আমরা মনে করো যে কোনো মেথডে যাব তখন কিন্তু আমাদের নোড অ্যানালাইসিস করেই যেতে হয়। সো এখানে যেমন একটা রেফারেন্স বাস লাগে, আমাদের এই টোটাল পাওয়ার ফ্লো এর জন্য কি একটা রেফারেন্স বাস লাগে। এই রেফারেন্স বাসের ক্ষেত্রে ভোল্টেজ এবং অ্যাঙ্গেল দুইটাই কি থাকতে হবে? ফিক্স থাকতে হবে। এবং যদি ভোল্টেজ আর অ্যাঙ্গেল ফিক্স থাকে তাহলে এখানে আননোন কে কে থাকবে? পি আর কিউ। ও সুবিধা মতো পি কিউটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের 3 ধরনের বাস। এইটা এখন থেকে মাথায় সব সময় রাখবা। জি বাবা। স্ল্যাক বাসটা তাহলে কিভাবে কাজ করে? আমি যদি রিয়েল পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ারটা নাই জানি, তাহলে আমি কিভাবে জানলাম যে মানে আমার ভোল্টেজটা কত আর এখানে ভোল্টেজ অ্যাঙ্গেলটা আর কত? অ্যাঙ্গেলটা ফিক্সড। আচ্ছা, আমাদের পাওয়ার ফ্লোটা আসলে ডিপেন্ড করে কার উপরে জানো? এই যে অ্যাঙ্গেলটার উপরে কিন্তু ডিপেন্ড করে। সো এই যে তোমাকে বলতেছে স্ল্যাক বাসের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ এবং অ্যাঙ্গেলটা ফিক্সড। তার মানে ওর সুবিধা মতো কি করবে? ওর পাওয়ারটা এবং রিয়েল পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারটাও অ্যাডজাস্ট করতে পারে। স্ল্যাক বাসে কিন্তু তোমার একটা জেনারেটর থাকবে সব সময়। ওই জেনারেটরের রেটিংটা তুমি দিয়ে দিবা। বোঝা গেল? আচ্ছা, এতটুকু একটু দেখো। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, যেহেতু আসলাই, আসো দেখি। এই যে স্ল্যাক বাস বলেছি, আচ্ছা আমার ইয়েটা কি দেখতে পাচ্ছ?
আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? আসো তাহলে একটা সিস্টেমই না দেখি। ম্যাম, দেখা যাচ্ছে আচ্ছা না। এখন দেখতে পাচ্ছো? আসে নাই এখন ম্যাম। এখনো আসেনি ম্যাম, জি এখন মিস দেখা আসছে। যাচ্ছে। আসছে ম্যাম। আসছে না? আচ্ছা জি। এখন দেখো, এটা একটা আমি সিস্টেম দেখাচ্ছি। আমার সিস্টেমটা কি দেখবা এখন, দাঁড়াও। এখানের ক্ষেত্রে এখানের ক্ষেত্রে একটু দেখবা, হ্যাঁ? আচ্ছা এখানে দেখো, এটা একটা সিস্টেম। আচ্ছা এখন আমি ধরো রান করলাম, কিছু বললাম না, হ্যাঁ? তো তুমি কিন্তু জানো না কোনটা কোন বাস, জানো? আচ্ছা এই যে দেখো, এটাকে আমরা সবসময় কি বলি? স্ল্যাক বাস বলি। এই যে দেখো রেফারেন্স মেশিন দেখতে পাচ্ছো? জি মিস। এখন এইখানে দেখো, এই মেশিনটা, এটা কিন্তু একটা রেফারেন্স মেশিন এবং এটাকে কিন্তু কি বলা হচ্ছে? এসএল মানে হচ্ছে স্ল্যাক বাস, ঠিক আছে? তার মানে এইটার ভোল্টেজ এবং অ্যাঙ্গেলটা আমাদের কি থাকবে? ফিক্স থাকবে, তাই না? ও কিন্তু কি করবে, তোমার সিস্টেম ওয়াইজ কি করবে? পাওয়ারটাকে অ্যাডজাস্ট করে নিবে। তো একটু দেখি আসলে একটা একটা লোড ফ্লো করি। এখানে তুমি যখন একটা লোড ফ্লো করছো, দেখো এখানে তোমার রেটিং গুলো দেয়া আছে, রেটিং গুলো কি দেখতে পাচ্ছো? আচ্ছা একটু আসো, এই যে এখানে তুমি দেখো কি দেখাচ্ছে, কার কার ভ্যালু দিচ্ছে? পি কিউ আর আই। পি কিউ আর আই এর ভ্যালু দিচ্ছে, রাইট? আচ্ছা তুমি দেখো পাওয়ারটা কত এখানে? 15 মেগাওয়াট। আচ্ছা এখন তোমার এই বাস বারের ক্ষেত্রে স্ল্যাক বাস যে কাজটা করে, ওটার অ্যাঙ্গেল এবং ভোল্টেজ এবং অ্যাঙ্গেল সবসময় কত রাখে? 1 পার ইউনিট রাখে। এই যে তুমি একটু দেখো ভোল্টেজ কন্ট্রোল দেখতে পাচ্ছো? জি মিস। টার্গেট ভোল্টেজটা কত? 1। 1 পার ইউনিট। এটা তার মানে এখানে ওর টার্গেটই হচ্ছে 1 পার ইউনিটটা কখনোই কি করতে পারবে না। 1 পার ইউনিটের ক্ষেত্রে ও কতটুকু ওর টলারেবল লিমিটটা চেঞ্জ করতেছে দেখো। 1.05 ওর ম্যাক্সিমাম হইতে পারবে, মিনিমাম 0 বললেও এই সিস্টেমটা যখনই ও দেখবে যে আমার সিস্টেমটা আউট অফ সিস্টেমে চলে গেছে। আচ্ছা ফল্টের কথা বললাম, ঠিক আছে? মনে করো এই সিস্টেমে আমি একটা ফল্ট দিব, ফল্ট আমার দেয়া ছিল শর্ট সার্কিট ইভেন্ট, আমি বাস 3 তে একটা ফল্ট দিয়েছি। একটু দেখো, হ্যাঁ? আচ্ছা ফল্টের আগে সিস্টেমটা দেখাই নেই, ফল্টের আগে সিস্টেমটা একটু দেখাই, হ্যাঁ? আচ্ছা সিস্টেমটা এখন তুমি দেখতে পাচ্ছ, সিস্টেমের কোনো ঝামেলা নাই। ঝামেলা আছে? ঝামেলা আছে দেখতে পাচ্ছ? পুরো সিস্টেমটা দেখো সুন্দর মতো রান করতেছে। ও এখানে 15 মেগাওয়াট দিচ্ছে, ও হচ্ছে 8.3 নিচ্ছে, তাহলে ও কত নিচ্ছে? 6.7। তাহলে দুইটা লাইন কি করতেছে? ডিস্ট্রিবিউট করে নিচ্ছে না? এখানে দেখো দুইটা লাইন গেছে, তো এখান থেকে দুইটা লাইন, এই একটা লাইন গিয়েছে তোমার হচ্ছে সিঙ্গেল বাস বারে, একটা মনে করো এটা যদি 1 হয় আর এটা হচ্ছে 2, ঠিক আছে? তাহলে 1 থেকে 2 পর্যন্ত একটাতে যাচ্ছে, যেটাতে পাওয়ার কত দিচ্ছে? এই যে দেখো 8.3। আর আরেকটাতে তাহলে কত যাবে? 6.7। তাহলে এই দুইটা যোগ করলে কত হয়? 15। 15। দেখো 15 মেগাওয়াট দিচ্ছে। তো এখন আমাদের এই ফ্লোটা, এই যে আমরা বলি যে লোড ফ্লো স্টাডিটা কেন দরকার, মনে করো 5 সেকেন্ড আমি রান করলাম, দেখো সিস্টেমটার প্রত্যেকটা ভ্যালু কি আছে? ফিক্সড আছে না? এটা দেখো, এটা কার কার ভ্যালু? সিনক্রোনাস মেশিনের ভোল্টেজ কত? 1 পার ইউনিট, ঠিক আছে? এখন দেখো সিনক্রোনাস মেশিনের ফ্রিকোয়েন্সি 1 পার ইউনিট। তার মানে সিস্টেমটা এখন কি ভালো মতো রান করছে নাকি না কোনো ডিস্টার্ব করছে? স্টেবল আছে ম্যাম। স্টেবল আছে না? যে পুরা ও হচ্ছে পাওয়ার এখান থেকে জেনারেট করে একদম এই লোড এবং পরবর্তী এই লোড এই পর্যন্ত কি করতে পারছে, সুন্দর মতো আমাদেরকে ও আউটপুটটা দিতে পারছে, ঠিক আছে না? এখন আসো, কোনো কারণে যদি সিস্টেমে কোনো ফল্ট হয়, তাহলে সেটাও তো আমাদের জানার বিষয় না? তো মনে করো 3 নাম্বার বাসটাতে হঠাৎ 3 ফেজ ফল্ট হইলো। 3 নাম্বার বাস কোনটা? আসো দেখি 3 নাম্বার বাস কোথায় এখানে? এটা 3 নাম্বার বাস, 3 নাম্বার বাস এটা। 3 নাম্বার বাসে মনে করো একটা 3 ফেজ ফল্ট হলো, এখন কি হবে দেখি। লোড ফ্লো হলো, ঠিক আছে?
এখন মনে করো সিস্টেমটা আমি 5 সেকেন্ডের জন্য রান করব, কি হবে দেখো, কি হলো এখানে, কি ঝামেলাটা হলো, কিছু প্রবলেম ক্রিয়েট দেখতে পাও? জি ম্যাম, সব আনস্টেবল হয়ে গেছে। দেখো এখানে ফ্রিকোয়েন্সি কত 1.06 এর কাছাকাছি আনস্টেবল হয়ে গেছে, কিন্তু ভোল্টেজটা কিন্তু দেখো একটা পর্যায়ে গিয়ে ওই যে এই যে বলছে যে সিনক্রোনাস মেশিন কোনটা এটা বলো তো? সিনক্রোনাস জেনারেটর। এই যে এইটা, তার মানে স্ল্যাক বাস, তাই না? স্ল্যাক বাস অলওয়েজ টার্গেট থাকে ওর কি 1 পার ইউনিটে নিয়ে যাওয়া। দেখো সিস্টেমটাও স্টেবল, যখনই আমাদের ফল্ট হইলো ও কিন্তু ঠিক আছে ফল্টটা উইথস্ট্যান্ড করতে পারছে 2 সেকেন্ড, এরপরে আবার ও কি করছে, আবার ভোল্টেজটাকে কি করে নিয়ে গেছে, 1 এর কাছাকাছি নিয়ে চলে গেছে না? বুঝতে পেরেছো? টার্গেটটাই হচ্ছে এটাকে কি রাখা, ফিক্স রাখা। তার মানে এই যে একটা সিস্টেমে যে আমার ফল্ট হচ্ছে, তাহলে এটা তো আমার জানা দরকার না যে কোথায় ফল্টটা হচ্ছে বা কি হচ্ছে। এই সিস্টেমের এই ফল্ট গুলাই, এই যে দেখো প্রতিটা সিস্টেমে আমাদের ফল্ট হলে এরকম একটা ইয়ে দেখাবে। তো এগুলো আমরা আরো ডিটেইল পড়বো, তো তোমাদের জাস্ট আজকে জেনে রাখো যে জিনিসগুলো কি, ঠিক আছে? এখন কি একটু বুঝতে পারছো, রিলেট করতে পারছো, নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে? ম্যাম এই সফটওয়্যারটার নাম কি? পাওয়ার ওয়ার্ল্ড সিমুলেটর? এটা না, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরি, ডিক্সাইলেন্ট পাওয়ার ফ্যাক্টরি। পাওয়ার ওয়ার্ল্ড সিমুলেটর আমি দেখাবো তোমাদের পরবর্তীতে। পাওয়ার ওয়ার্ল্ড সিমুলেটরটা ইজি, ডিক্সাইলেনে আবার করে কি, তোমার পাওয়ার ওয়ার্ল্ড সিমুলেটরে তুমি যে এই টাইম ডায়াগ্রাম গুলো দেখতে পাচ্ছ না, সেটা মেবি পাওয়ার ওয়ার্ল্ড সিমুলেটরে নাই। মানে পাওয়ার ওয়ার্ল্ড সিমুলেটর একটু বাচ্চা লেভেলের সফটওয়্যার, এবং এটা ইজি, তুমি জানতে পারবা। আচ্ছা, তাহলে এখন বাস আমরা কয় ধরনের জানছি? 3 ধরনের। যেখানে তোমার কি নোন নোন গুলো কি কি আর আননোন গুলো কি কি তুমি জানো, এখন জানো? জানো নোন গুলো কি কি আর আননোন গুলো কি কি? জি ম্যাম। তো এখন তোমাকে যদি বলা হয় যে এখানে নোন বাস এবং আননোন বাস গুলো ডিফাইন করো, তো এখন আসো মাথায় প্রশ্ন আসতেছে যে আমি আননোন বাস বা নোন বাস জেনে করবোটা আসলে কি? আচ্ছা, কোনটা স্ল্যাক বাস, কোনটা লোড বাস, কোনটা জেনারেটর বাস, কোনটা আবার লোড বাস? তোমরা এই সিস্টেম থেকে একটু পড়ে বলো তো যে কোনটা কোনটা, এটা দেখবা না, এটা না দেখে এর বা এটার সাথে মিলাই দেখো মিলে কিনা। কি বলেছে? কনসিডার এ 4 বাস পাওয়ার সিস্টেম বিলো। 4টা বাস, তাই না? 1 2 3 4, 4টা বাসের ক্ষেত্রে তুমি দেখি এই বাসটা দেখে ডিফাইন করো কোনটা আমার লোড বাস, কোনটা জেনারেটর বাস, কোনটা স্ল্যাক বাস। করতে পারবা? করো। বলেছে আর ভোল্টেজ আর অ্যাঙ্গেল দেওয়া আছে সেটা স্ল্যাক বাস হবে না? স্ল্যাক বাস, ভেরি গুড। তারপর the generator at bus number 3, স্ল্যাক বাস কিন্তু সিস্টেমে কয়টা হবে, একটা না দুইটা? একটা হবে না? একটা হবে, ভেরি গুড, একটাই আমাদের স্ল্যাক বাস হবে, যেটার ভোল্টেজ এবং অ্যাঙ্গেলটা কি করব জানা থাকবে। তারপরে জেনারেটর কোথায় কোথায় লাগানো, 1 আর 3-এ। তাহলে 1 আর 3 যদি জেনারেটর হয়, তাহলে একটা তো চলে গেল স্ল্যাক বাসের জন্য, তাই না? এটাকে নাম জি দিয়ে ম্যাম। দিয়েছি। তাহলে বাস 3টা আমাদের কি হবে, জেনারেটর বাস। আর বাস 4 আর বাস 2 এই দুইটাতে কি দেয়া আছে, লোড। কোনো কি জেনারেটর আছে? না। না। না ম্যাম। এবং এই জন্য এটাকে আমি কি বলবো, লোড লোড বাস। বাস। লোড বাস বললেই আমার কাকে কাকে জানা থাকবে, পি আর রিয়েল কিউ, পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার। রাইট। আর জেনারেটর বাসে কে কে থাকবে, পাওয়ার এবং ভোল্টেজ, বাকিগুলো আননোন থাকবে। আচ্ছা, ওয়াই বলতে কি বোঝাও? ওয়াই অ্যাডমিটেন্স, রিঅ্যাক্টেন্স? অ্যাডমিটেন্স ম্যাম। অ্যাডমিটেন্স, ভেরি গুড। অ্যাডমিটেন্সটা কি আসলে? ইম্পিডেন্সের উল্টাটা ম্যাম। ইম্পিডেন্সের উল্টাটা। ইম্পিডেন্সটা কি? ইম্পিডেন্স হচ্ছে আপনার আর প্লাস জেএক্স প্লাস মাইনাস জেএক্স আর কি। ওকে, মানে হচ্ছে যে রেজিস্ট্যান্স কোনো এবং রিঅ্যাক্টেন্স। রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্টেন্স, সেটাকে আমরা কি বলছি, জেড বলছি। আর জেড এর ইনভার্সটাই হচ্ছে কি, ওয়াই। ওয়াই, অ্যাডমিটেন্স। আচ্ছা, এখন আমাদের যে কোনো একটা পাওয়ার সিস্টেমকে অ্যাকচুয়ালি আমি ওয়াই বাসে ডিফাইন করতে পারি। এই যে রিডিং গুলো দেখছো, এটা কিন্তু এমনি এমনি আসে নাই, কেন আসছে একটু পরে দেখবো। তো পাওয়ার ফ্লো সলিউশনের ফলে তুমি প্রত্যেকটা বাসে কি জানবা, আসলে একটা সলিউশন করার পর প্রত্যেকটা বাসের ভোল্টেজ জানবা, অ্যাঙ্গেল জানবা,
জানবা না? অ্যাজ ওয়েল অ্যাজ কি জানবা? সবই যদি জানো, পাওয়ার ভোল্টেজ, পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ারও তো জানার কথা, কথা না? আচ্ছা, এখান থেকে আমরা আসলে দুই ধরনের মেথড করতে পারি, একটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড আর একটা কি গস সিডেল মেথড। আচ্ছা, নিউটন র্যাপসন মেথডটা অ্যাকচুয়ালি এখন বেশি ইউজ হয়, কারণ হচ্ছে এটাতে ইটারেশন লেভেলটা অনেক, মানে ইটারেশনের ইয়েটা কমে যায়, নাম্বারটা কমে যায়। হ্যাঁ, কিন্তু তোমাদের সিলেবাসে নিউটন র্যাপসনটা নাই, তোমাদের সিলেবাসে শুধু গস সিডেল মেথডটা আছে। তোমরা যদি কেউ হায়ার স্টাডিতে যাও তাহলে নিউটন র্যাপসন মেথডটা পড়বা। হ্যাঁ, তো তারপরেও আমি তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ নিউটন র্যাপসনের দেখায় দিব, যে জাস্ট জেনে রাখার জন্য, পরবর্তীতে যাতে ঝামেলা না হয়। হ্যাঁ, সো এখন কি বলেছে, বাই নোয়িং দ্য নোড ভোল্টেজেস এন্ড দ্য পাওয়ার ফ্লো, both active and reactive power in each branch of the circuit can easily calculated। মানে তুমি আসলে যেটা বলছে যে এই নিউটন র্যাপসন মেথড বলো অথবা গস সিডেল মেথড বলো, যে কোনো মেথডের মাধ্যমেই তুমি টোটাল একটা বাসের কি করে ফেলতে পারো, তুমি ওইটার ভোল্টেজ জানতে পারো, ওটার অ্যাঙ্গেল জানতে পারো, ওইটার রিয়েল পাওয়ার জানতে পারো, ওইটার রিঅ্যাক্টিভ পাওয়ার জানতে পারো। তার মানে তুমি টোটাল পাওয়ার ফ্লো, লোড ফ্লো সবই জানতে পারবা। আচ্ছা, এই বাসের ক্ষেত্রে তুমি একটু দেখো তো, তুমি কি আইডেন্টিফাই করতে পারবা কোনটা স্ল্যাক বাস, কোনটা পিকিউ বাস, কোনটা পিভি বাস? 1 2 আর 3 তিনটা বাস আছে। হ্যাঁ, তাহলে কি হবে? এ বি সি ডি, এটা কি হওয়া উচিত? আচ্ছা, ইউটিলিটি মানে কি জানি? কনজিউমার সাইডের কিছু হবে আর কি। নো, ইউটিলিটি মানে হচ্ছে তোমার যেটা আমাদের বাস বার, মেইন বাস বার, বোঝা গেল? গ্রিড সাইড, গ্রিড, গ্রিড থেকে যেটা আসে সেটাকে বলছে আমরা কি ইউটিলিটি এ। তার মানে গ্রিডটা যেখানে থাকবে সেটাই আমাদের হবে কি, গ্রিড থাকা মানে এটা আমাদের কি স্ল্যাক বাস। ইউটিলিটি যেটাকে বলছি সেটাকে কি বলবো, স্ল্যাক বাস। মোটর আছে এখানে, কি দুইটাকে কি বলবা, শুধু মোটর আছে, কি বাস হওয়া উচিত? লোড বাস হওয়া উচিত। লোড বাস। লোড বাস বলতে পিকিউ। পিকিউ। ভেরি গুড। আর জেনারেটর আর মোটর আছে, তাহলে এখানে কি কি জানবা? জেনারেটর আর লোড বাস। তাহলে এটাকে পিভি। কি বলতে পারে? পিভি। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? জি ম্যাম। বুঝতে পারছেন নাকি বোরিং লাগছে? আচ্ছা, এখন আসো একটু কমপ্লেক্স পাওয়ার ফ্লো, যেটা বলেছিলাম পড়তে, মনে পড়ে? বলো দেখি। সিঙ্গেল ফেজে এখানে লোডে, এখানে একটা সোর্স আছে, এখানে লোড আছে, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে ভোল্টেজ এবং কারেন্ট মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? থিটা। তুমি কিন্তু জানো না লোডটা কি, জানো? না লোডটা ম্যাম। রিয়েল পাওয়ারও, লোডটা কি হতে পারে? ইন্ডাক্টরও হতে পারে, ক্যাপাসিটরও হতে পারে, দুইজনের কম্বিনেশনও হতে পারে, রেজিস্ট্যান্সও থাকতে পারে, তাই না? তো এই যে এই থিটাটা আসলে ডিপেন্ড করবে কিসের উপরে, কার উপরে ডিপেন্ড করে থিটাটা? এই লোডের উপরে ডিপেন্ড করে। জি ম্যাম, লোডের উপরে ডিপেন্ড। তো মনে করো যে কোনো একটা ভোল্টেজ, ভি অ্যাঙ্গেল কি, মনে করো ডেল্টা, তাহলে কারেন্টের যদি এই থিটার ডিফারেন্সটা থাকে, তাহলে কারেন্টের ভ্যালুটা কি হবে? ডেল্টা মাইনাস থিটা। একদম বাচ্চাকালের পড়া, তাই না? জি এখন ম্যাম। আই এর কমপ্লেক্স কনজুগেটটা কি হবে? ম্যাগনিটিউডে তো চেঞ্জ হয় না, তাহলে চেঞ্জ হয় কোথায়? অ্যাঙ্গেলে। জি ম্যাম। আচ্ছা, এখন থিটাটা যদি অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলে, এখন থিটাটা যদি পজিটিভ হয় তাহলে কারেন্টটা কি করবে, লিড করবে না ল্যাগ করবে? কারেন্টটা লিড করবে ম্যাম পজিটিভ হইলে। পজিটিভ হলে কারেন্টটা লিড করবে? জি ম্যাম। শিওর? শিওর। কিভাবে দেখো, কিভাবে একটু বলো। থিটাটা যদি পজিটিভ হইতো তাহলে আপনার আইটা উপরে থাকতো না, ভোল্টেজের উপরে একটা ইয়া থাকতো আর কি উপর সাইডে, এবং তখন তো হচ্ছে আচ্ছা, তুমি আমাকে এঁকে দেখাও, ভি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ঠিক আছে, আর ভি অ্যাঙ্গেল -90 ডিগ্রি, আর একে দেখাও ভি অ্যাঙ্গেল 90 ডিগ্রি। টাইম ডোমেনেও আঁকবা, ফেজর ডোমেনেও আঁকবা। এটা কি ফেজর ডোমেন আর এটা কি টাইম ডোমেন, দুইটাই আঁকো।
ম্যাম ভি অ্যাঙ্গেল জিরোটা হচ্ছে একবারে হরিজন্টালি, ভি অ্যাঙ্গেল -90 হচ্ছে আপনার নিচের দিকে, আর ভি অ্যাঙ্গেল +90 ডিগ্রি উপরের দিকে। আচ্ছা 90 ডিগ্রি এটা নিচে, আর -90 উপরে হবে অ্যান্টি +90। ক্লকওয়াইজ গেলে 90। আচ্ছা তুমি বলো তো এটা যদি ভোল্টেজ হয়, ঠিক আছে, আর ম্যাম এই যে এখানে এটা যদি -90 হয় তাহলে তুমি টাইম ডোমেনে কিভাবে আঁকো? -90 তে থাকলে পরে ম্যাম ডান সাইডে থাকে। তাহলে ভোল্টেজটা লিড করে আর কারেন্টটা ল্যাগ করে, তাই তো? জি ম্যাম। আবার এখানে কি ভোল্টেজটা কি করে? ল্যাগ এখানে করে, কারেন্টটা লিড করে। যদি বলো আগে থেকে যায়, -90 যদি হয় তাহলে কি হয়? সাইন, এগুলোর কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে, হ্যাঁ? সাইন ওমেগা টি -90 ডিগ্রি যদি বলি তাহলেই তো অ্যাঙ্গেলটা মাইনাস আসে নাকি? জি ম্যাম। তাহলে এটা হবে কি -90 ডিগ্রি। তার মানে পরবর্তীতে যদি থাকে প্লাসের দিকে যদি থাকে তাহলে সেটা কি করে? লিড করে না ল্যাগ করে? ল্যাগ করে। ল্যাগ করে। এবার ভুলটা বুঝতে পেরেছো? ম্যাম ওই তিনটার একটু নাম দিবেন, এই ভি অ্যাঙ্গেল জিরো এটাকে যদি মানে অনলি ভি দেই, আর পরেরটা যদি ভি ওয়ান দেই, হ্যাঁ আচ্ছা পরেরটা দাঁড়াও, দিলাম ভি ওয়ান দেই। আবার আঁকি দেখাই, দাঁড়াও। এগুলা একটু রিভিউ করবা এখন থেকে। লিডিং ল্যাগিং এর পজিটিভ নেগেটিভ যদি ভুলে যাও মুখস্থ করার দরকার নাই, একদম ক্যালকুলেশন করে বুঝে বুঝে আঁকবা। আমি কি আরেকবার দেখাবো? আবার দেখাবো? ফ্রেশ পেজে দেখাবো? জি ম্যাম একটু কনফিউশন ছিল। আচ্ছা, এই কনফিউশন গুলো কিন্তু বাবু থাকার কথা না, তাই না? আচ্ছা আসো, তোমরা বলো না জাস্ট রেফারেন্সটা। জাস্ট দুইটা নেন, জাস্ট দুইটা নিলেই হবে, মানে দুইটা কোয়ান্টিটি নিলে দুইটা হবে। কোয়ান্টিটি নিয়ে দেখাই, হ্যাঁ। আচ্ছা তাহলে আমি ইয়ে করে, আচ্ছা এখন দেখো আমি নর্মালি দেখাই। এটা একটা ভোল্টেজ সোর্স, রাইট? এটা মনে করো একটা ইন্ডাক্টর। এটা দিয়েই দেখাই আসো, তাহলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্টের ধরো কার্ভ রাখবো। আচ্ছা তুমি কি জানো ভি ইজ ইকুয়াল টু কি আর আই ইজ ইকুয়াল টু কি? ইন্ডাক্টরের জন্য ভি ইজ ইকুয়াল টু কি? এল ডিআই বাই ডিটি জি না? জি জি ম্যাম। আচ্ছা এখান থেকে যদি করো তাহলে আই এর ভ্যালুটা যদি হয় আই এম সাইন ওমেগা টি, আই এম সাইন কি ওমেগা টি, ঠিক আছে? আচ্ছা তাহলে এটার জন্য ভ্যালুটা কি হবে? আই এম বাই √2, আর অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। কোনো সন্দেহ? আচ্ছা আর এখানে ভি এর জন্য কি হবে? ভি জাস্ট কচে কচে চলে ভি যাবে। এম সাইন ওমেগা টি প্লাস কত? 90। ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। তাহলে তুমি যদি এটাকে ভিএম এর অ্যাঙ্গেলে আঁকো তাহলে এটা ভিএম এর অ্যাঙ্গেলটা কি হবে? ভিএল সমান কি হবে? ভিএম বাই √2, অ্যাঙ্গেল কত? +90। +90 ডিগ্রি। আচ্ছা তুমি এটাকে এখন টাইম ডোমেনে আঁকো, তারপরে ফেজরে আঁকবো। টাইম ডোমেনে আঁকো। আইটা কোথা থেকে শুরু হয়েছে? আর এটা জিরো জিরো থেকে শুরু হয়েছে। 0 থেকে শুরু হয়েছে। আর এখানে তোমার ভিএলটা কোথা থেকে শুরু হয়েছে? +90 দিয়া, তার মানে মাইনাস সাইডের থেকে শুরু হয়েছে। -90 ডিগ্রি। তাহলে কোথা থেকে শুরু হবে? -90 ডিগ্রি থেকে। ঠিক বললাম না ভুল বললাম? জি ম্যাম ঠিক আছে। তাহলে এটা হবে ভিএল আর এটা হবে কি? আইএল। তাহলে এই যে এটা কি -90 থেকে শুরু হলো, তাহলে কে কাকে লিড করতেছে? ম্যাম ভি এর লিড দিচ্ছে না। হ্যাঁ, ভিএল লিড আইএল কততে? 0 ডিগ্রিতে, 90 রাইট? ডিগ্রি, তাহলে তো ম্যাম আচ্ছা পজিটিভ অ্যাঙ্গেল থাকলে তো সেটা লিড দেয়, এটাই তো বলছিলাম ম্যাম। আইটা হচ্ছে 0, তাহলে ভিএলটা কোথা থেকে? প্লাস ভি 90 ডিগ্রি। জি ম্যাম। +90 উপরের দিকে না -90 উপরের দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ +90। যায়, +90 উপরের দিকে। তাহলে এটা হচ্ছে ভিএল, এটা হচ্ছে কি আই এম। তাহলে কি আইটা লিড করতেছে? ম্যাম আই লিড করে ভিটা কি? লিড করতেছে? ই লিড করতেছে তো। ভেরি গুড, ভিটা লিড করতেছে, বুঝতে পারছো?
হ্যাঁ, এটা যদি হয় তাহলে এখন তুমি আমাকে বলো এখান থেকে কি হচ্ছে, তাহলে এখানে কি দেখাচ্ছে? ম্যাম আমি তো সেটাই বলছিলাম যে অ্যাঙ্গেলটা প্লাস থাকলে পরে সেটা তো লিডিং থাকবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে কারেন্টটা কি এখানে ভোল্টেজ লিডিং না কারেন্ট লিডিং? ভোল্টেজ লিডিং। ভোল্টেজ লিডিং। ভোল্টেজটা লিডিং। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখন ভোল্টেজটা যদি লিড হয়, আমাদের ভোল্টেজটা লিডিং হওয়া মানে পাওয়ার ফ্যাক্টরটাও কি হবে, লিডিং হবে না ল্যাগিং হবে? ভোল্টেজটার সাথে কি পাওয়ার ফ্যাক্টর ডিপেন্ডেন্ট নাকি কারেন্টের সাথে ডিপেন্ডেন্ট ম্যাম। কারেন্টের সাথে? তাহলে কারেন্ট যদি লিডিং হয় তাহলে পাওয়ার ফ্যাক্টরটাও কি হবে, লিডিং। আর ভোল্টেজটা যদি লিডিং হবে। ল্যাগিং হয় তার মানে কারেন্টটা লিডিং, তাই তো? আচ্ছা, ম্যাম ওই ছোট্ট একটা জিনিস বলবেন ম্যাম, ওই যে একটা কনভেনশন ছিল না যে আপনার ওই যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পরে যেটা আগে আসবে সেটা লিডিং আর একটা হচ্ছে ল্যাগিং, ওই মানে ইয়াটা হ্যাঁ কনভেনশনটা হ্যাঁ, কনভেনশনটা হচ্ছে এই যে এটা, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি যাও তাহলে নেগেটিভ পাওয়ার দিব, মানে নেগেটিভ অ্যাঙ্গেল দিব, আর ক্লকওয়াইজ গেলে পজিটিভ, না নাকি ভুল বললাম, পজিটিভ হলে অ্যান্টি ক্লকওয়াইজ, যেমন 90 ডিগ্রি পজিটিভ তাহলে অ্যান্টি ক্লকে যাচ্ছ, আর 90 ডিগ্রি নেগেটিভ তাহলে তুমি কি যাচ্ছ, ক্লকওয়াইজ যাচ্ছ। ম্যাম ওই যে আপনার আমি ওইটা বললি আর কি, যে একটা ইয়ে আছে না যে মানে আপনার ক্লকওয়াইজ গেলাম তাহলে যেটাকে আগে পাবো সেটা কি লিডিং, মানে ওই জিনিসটা মানে আমার মনে আসতেছে না, এটা যদি একটু বলেন। ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ সেটা মানে জাস্ট কনফিউজ হচ্ছে আর কি। এই তো তুমি সিম্পল ওয়েতে চিন্তা করো না, যদি তোমার এটা হয় ভোল্টেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এটা মনে করো কারেন্টেরই জন্যই ধরো, কারেন্টের জন্য, আর এটা হচ্ছে আরেকটা কারেন্টের জন্য। এখন তুমি দেখো কারেন্টের এটা ইন্ডাক্টরের জন্য কারেন্টটা পজিটিভ পাচ্ছ, আর ইয়ের জন্য কি নেগেটিভ পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, কারেন্টের থেকে তুমি ইম্পিডেন্স দিয়ে করো, ইম্পিডেন্সটা মনে হয় তোমাদের ইজি হবে। আচ্ছা, ইম্পিডেন্সটা কি করো, আর অ্যাঙ্গেল 0 ডিগ্রি করো না? জি ম্যাম। এই কনভেনশনটা দেখো, এই এখানে যদি করো তুমি, এখানে কত করো, এখানে করো আর অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর নিচে যেটা করো সেটা কি এক্সি, এক্সি অ্যাঙ্গেল কত, মাইনাস 90 ডিগ্রি, তার মানে এটা ক্যাপাসিটার। আর এখানের ক্ষেত্রে কি করো, এক্সেল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই না? বুঝতেছো? তাহলে এখানে হচ্ছে আমাদের পজিটিভ দিকে গেলে হচ্ছে কি এক্সেলটা পজিটিভ 90 পাই, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যাই, আর এখানে গেলে ক্লকওয়াইজ যাই। এটা জিজ্ঞেস করছিলা নাকি জিজ্ঞেস করলাম? না ম্যাম এইটা না ম্যাম, মানে আমি বলতে চাচ্ছি ম্যাম মানে হ্যাঁ দুইটা কোয়ান্টিটি আমার দেওয়া আছে, দুইটা ফেজর কোয়ান্টিটি দেওয়া আছে, এখন হ্যাঁ, রেফারেন্সের সাপেক্ষে আমার মানে ক্লকওয়াইজ গেলে আগে পাইলে পরে হচ্ছে আপনার লিডিং আর পরে পরে ল্যাগিং, এরকম যে একটা কনসেপ্ট আছে ওই কনসেপ্টটা মানে আমি মিলাইতে পারতেছি না, এটা ও বলতেছি। আচ্ছা আচ্ছা, তুমি ইয়ে করে ফেলবা, আমি যেটা করি আসলে ডাইরেক্ট হচ্ছে তোমার এটা ফেজর দেয়া থাকে না, তুমি হচ্ছে টাইম ডোমেন থেকে আমি একবারে টাইম ডোমেনে কনভার্ট করে নেই, বুঝতে আমি পেরেছো? ওইভাবেই করি কিন্তু হ্যাঁ, হঠাৎ করে মানে স্যার কোশ্চেন করছিল কিন্তু ওইটা মানে ওইভাবে তো করি না, জাস্ট মানে ওই কনভেনশনের সাথে মানে মনে ছিল না, এই জন্য মানে আচ্ছা, জিনিসটা। তাহলে মিলাই দেখো, তুমি মনে করো এটা ভি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, হ্যাঁ, আর কারেন্টের মনে করো অ্যাঙ্গেল কত, এটা যেহেতু নিচের দিকে গেছে তাহলে আই অ্যাঙ্গেল কত হওয়া উচিত, মাইনাস মাইনাস থিটা। থিটা। তাহলে এখন কে এখানে লিডিং হচ্ছে, কে ল্যাগিং হচ্ছে? এখানে তো মনে হচ্ছে যে ক্লকওয়াইজ গেলে পরে আমি ভি কে আগে পাচ্ছি। আল্লাহ, কি সেটা কে হইলো, কোন বয়স্ক মানুষ? আবেগ কাকু। হ্যাঁ, এটা কোন বয়স্ক মানুষ আসলো? আচ্ছা, এই কনভেনশনটা তুমি মিলাও, তোমার কনভেনশনের সাথে মিলাও, তাহলেই তো বুঝবা যে কে কে ল্যাগিং, কে লিডিং হচ্ছে আর কে ল্যাগিং হচ্ছে, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম এখানে ভোল্টেজটা লিডিং না। ভোল্টেজ তো 0 ডিগ্রি, আর কারেন্টটা কি মাইনাস থিটা। থিটা। আসো আকি, আমার ওই কনভেনশনটা, এই যে না ম্যাম, voltage- থিটাটা তো ভোল্টেজ আর কারেন্টের মাঝখানে অ্যাঙ্গেল, ভোল্টেজটাকে রেফারেন্স ধরে। তাহলে কারেন্টটা যদি মাইনাস থিটাতে থাকে তাহলে কারেন্টটার পেছনে থাকার কথা না? হ্যাঁ, কারেন্টটা কি এরকম আসা উচিত? দাঁড়াও, আই না ইজ ম্যাম ইকুয়াল টু কি কারেন্টটা হবে, ম্যাম ডান দাঁড়াও, সাইডে থাকা উচিত। আই এম সাইন, এটা আঁকো, আই এম সাইন ওমেগা টি মাইনাস থিটা, রাইট? তো মাইনাস হলে মাইনাস প্লাস থিটা,
তাহলে কারেন্টটা এটা এটা কারেন্টটা পরের থেকে আসা উচিত, ডান তাহলে সাইডে কারেন্টটা ল্যাগ করা উচিত। হ্যাঁ, তাহলে এখন মিলাতে পারছো? তার মানে এখন হচ্ছে যদি ক্লকওয়াইজ পরের দিকে থাকে, ক্লকওয়াইজ যদি পরে থাকে তাহলে সেটা হবে কি ল্যাগিং। ল্যাগিং। এখন মিলাতে পারছি? জি ম্যাম। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে ক্লকওয়াইজ যদি থাকে তাহলে ল্যাগিং। আমি অবশ্য এইটাতে না গিয়ে আমি টাইম ডোমেন থেকে ফেজর থাকলে ফেজর থেকে টাইমে কনভার্ট করে নেই, এটা আমার জন্য ইজি হয়, মানে আমার মনে রাখতে ইজি হয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে কমপ্লেক্স পাওয়ার ইন দ্য ডিরেকশন অফ কারেন্ট ইন্ডিকেটেড ইজ কি হয় আমাদের? মিস এই একটু এই ইন্টারাপ্ট সূত্রটা করছি জানি। মিস, আমাদের এখন ক্লাস আছে আরেকটা। 12টা 10 থেকে? মিস আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা নেক্সট দিন হচ্ছে তোমাদের যেটা করব, কালকে যেটা করব, একটু শুধু তোমরা লাস্ট একটা জিনিস দেখে আসবা। আমি একটু জাস্ট দেখাই দেই। লাস্ট তোমাদের কাছে ইয়েটা আছে না, তোমাদের কাছে এই ইয়েগুলো আছে না, এখান থেকে তোমরা এই যে ওয়াই ম্যাট্রিক্সটা আমি দেখাবো নেক্সট দিন, জাস্ট এই যে এইখান থেকে এই ডায়াগ্রামটা, হ্যাঁ, এবং নোডের যে কনসেপ্ট, আশা করি কেউ ভুলে যাও নাই, তাই না? জি ম্যাম। আচ্ছা, নোডের কনসেপ্টগুলো একটু মনে রাখবা, হ্যাঁ।